জয় হিন্দ, মেরা ভারত মহান। আর আমি এখন আছি বুমলা পাশে, যেটার উচ্চতা 15,200 ফুট। उसकी वो जो वाइट दिख रहा है रडार है चाइना का। अच्छा सर, डोम रडार। ओके। आगे जो ग्लेशियर जैसी पहाड़ी दिख रही है, हाँ वो चाइना का। हाँ चाइना का है। उसके सोनाजंग सिटी है उसके पीछे। স্লিপ কি আস্তে আস্তে বলছি তো আমি, ওখানে হাঁটা যায় না। লিটারালি গাড়ির চাকা মানে টোটালি এবিএস ফেলিওর, পাওয়া হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, বিভৎস স্লিপ, বিভৎস। গাড়িটা তোলাও যাবে না, ওরা পেছনে আছে, তার উপরে পড়ে গেল, ফের এই অবস্থা হয়ে আছে। সরে এসো। মানে আমার ভাগ্য ভালো ছিল, আমি এখানটা গাড়িটাকে আস্তে করে রেখে দিয়েছি, ও পড়েনি আমিও পড়িনি, গাড়িটাকে রেখে দিয়েছি। গুড মর্নিং গাইস, আর আমি এখন আছি তাওয়াংয়ে, আর আমার গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে এখন। আর তাওয়াং হলো অ্যাকচুয়ালি অরুণাচল প্রদেশের মেন প্রাণকেন্দ্র বলতে পারো। তাওয়াংকে ঘিরেই যত কাহিনী বা হিস্ট্রি, আর রাইডার বা বাইকার্স যে কারণে তাওয়াংয়ে আসে সেটা হলো বুমলা পাস। আর আজকে আমরা বেরোচ্ছি বুমলা বাসের জন্য। সামনে থেকে পারমিট আমাদের কালেক্ট করতে হবে, পারমিট কালেক্ট করে বেরিয়ে যাবো। আর এখন ওটিতে টাইম হয়ে গেছে প্রায় 9টা, সকাল 9টা। এমনিতেই একটু লেট হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা আর কি, উঠতে এতটাই কষ্ট হচ্ছিলো। আর এখান থেকে বুমলা বাসের ডিস্টেন্সও খুব একটা বেশি নয়, 35-40 কিলোমিটারের মধ্যেই হবে। যেতে আমাদের 2 ঘন্টার মতো টাইম লাগবে, গুগল ম্যাপ আমাদেরকে বলছে। তো বেশি কথা বাড়াবো না, আমরা অলরেডি রেডি, সেট আপ, আমাদের জ্যাকেট এই রাখা আছে গৌরবের বাইক উপরে। আর আমার গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে, তো একেবারে মোটর ব্লগিং সেটাবে গিয়ে দেখা হচ্ছে। আর তোমাদের কিছু প্রসেসও আমার বলার আছে, যে কিভাবে কি পারমিট করতে হয় না করতে হয়, অ্যাকচুয়ালি কত খরচা হয়, বা কারোর হাত দিয়ে করলে কত টাকা বেশি যায়, সেগুলো আমি সবই বলে দেবো। আর বুমলা পাসের এনজয় যতটা পারবো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো চলো মোটর ব্লগিং সেটাবে একেবারে দেখা হচ্ছে। বুমলা পাসকে আমরা আজকে বুম করে দেবো, বাংলার ছেলেরা এসে বুমলা পাসকে যে বুম করে দেবে, সেটা বলতে পারছি না, আগে থেকে বলতে পারবো না। যা হোক দেখা যাক, বুম করতে পারি না আমরা বুম হয়ে যাই সেটা পরের কথা। তো আজকে কিন্তু ব্লগটা মন দিয়ে তোমাদের দেখতেই হবে, কারণ পারমিটটা একটা হিউজ একটা ব্যাপার আছে। পারমিট মানে না করে এলে বা কী অনেক ব্যাপার আছে, আমি বলে দেবো সব। তো ভিডিওটা কন্টিনিউ করো, বেশি বড় করবো না, ছোটোর ওপরেই করো। ভাইরা একা দায়িত্ব নিয়ে, ভাইরা নয় ভাই একা দায়িত্ব নিয়ে পুরো পারমিট বার করা থেকে শুরু করে সকালবেলা পারমিট আনাও একা বুবান করলো। হ্যাঁ, ফুল প্রসেসটা আমি তোমাদের বলে দেবো। সকালবেলা বুমলা যাওয়ার আগের দিন পারমিট পাওয়া যায় না, আগের দিন প্রসেসে দিতে হয়, আজকে পারমিট কালেক্ট করতে হয়। কালেক্ট করা হয়ে গেছে তো? পারমিট কোথায় আছে? ঠিকঠাক রেখেছিস তো? ওকে চলো বেরোনো যাক। 9:56, মানে 10টা বাজে অলরেডি। আর হাত পাতের অবস্থা খুব খারাপ, দেখে লাভ নেই। দেখি পারমিটটা দেখি। আচ্ছা, 6 জনের একসাথে, তাই তো? ডকুমেন্টস তো নেওয়ার কথা। তো হোটেল থেকে জাস্ট আমরা বেরোলাম, আর ঘড়িতে এখন টাইম হয়েছে 10:05, কারণ 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে। তার পেছনেও কারণ আছে, পারমিটটা সকালবেলা কালেক্ট করতে হতো, গিয়ে বুবান আর গৌরব গিয়ে কালেক্ট করে আনলো, আর সেখানে প্রায় 1 ঘন্টার মতো টাইম আমাদের লেগে গেল। আর আজকে অনেক দিন পর ট্যাঙ্ক ব্যাগ ছাড়া আমি এই ট্রিপে মানে ফার্স্ট বাইক চালাচ্ছি। বেশ ভিউটাও সেরা আসছে, আমার তো খুব ভালো লাগছে ভিউটা অনেক দিন পরে এটা। আর ট্যাঙ্ক ব্যাগটা থাকলে রাইটে ট্যাঙ্ক ব্যাগটা থাকলে এই ভিউটা নষ্ট হয়ে যায়, কিন্তু ট্যাঙ্ক ব্যাগটা খুবই জরুরি। ওতে কিছু গ্যাজেট যেগুলো থাকে ওগুলো ট্যাঙ্ক ব্যাগ ছাড়া অন্য কোথাও ক্যারিও করা যাবে না। দেখতে ওয়াও, পুরো তাওয়াং শহরটাই মোটামুটিভাবে দেখা যাচ্ছে। এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা এখন রাইড করছি বুমলা পাসের উদ্দেশ্যে। আর রাস্তাটা এখান থেকে বুমলা পাসের ডিস্টেন্স আর মাত্র 30 কিলোমিটার। আর যতটুকু বুঝতে পারছি রাস্তা কন্টিনিউ উঠে যাচ্ছে, মানে একদম 30 কিলোমিটারের মধ্যে 20 থেকে 25 কিলোমিটার মানে টপে উঠতে হবে আমাদের। হালকা রাস্তার একটা কাজ হচ্ছে, যতটুকু শুনেছি আমি বুমলা পাসের রাস্তা মোটামুটি ভালোই পাবো। আর যেগুলো কাজ হচ্ছে কয়েকদিনের মধ্যে একদম পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে রাস্তা। সুন্দর একটা ভিউ, এই জায়গাটা খালি দেখো কি সুন্দর করা। এখানটায় মানে কোনো ঠাকুরের বা কিছু একটা জিনিস করা আছে, বিভৎস লাগছে সামনে পুরো ওপর থেকে একদম হাজার হাজার ফ্ল্যাগ ঝুলছে এই জায়গাটার ভেতরে। ও অসাধারণ অসাধারণ, এরকম একটা ভিউয়ের সাথে রাইড মানে ভাবাই যায় না, বিভৎস লাগছে ওয়েদারটা। পাহাড়ে আসো, তাদের এই পাহাড়ি কর্নারগুলো নিতে কেমন লাগে জানাতে একদম ভুলো না। আমার তো বেশ ভালো লাগে, তবে সবাইকেই বলছি একটু সাবধানে পাহাড়ি রাস্তায়। আর একটা কথা, এই সুন্দর ভিউ নিতে নিতে আর এই রাস্তার ভিডিও করতে করতে একটা জিনিস সবাই প্লিজ ভুলে যাও না, আর্মি ক্যাম্পগুলোর ভিডিও করো না কেউ।
তো যেটা বলছিলাম, বলতে বলতেই আর্মি ক্যাম্প চলে এসেছিলো, তাই আমি নিজেই ভিডিওটা অফ করে দিয়েছিলাম। ভিডিওগ্রাফিটা সবাই একটু না করারই চেষ্টা করবে, কারণ যে কারণের জন্য আমাদের গুরুদঙ্গল লেক বা সিকিমে প্রায়শই জায়গায় আমাদের গোপ্রো নট অ্যালাউ করে দিয়েছে। অরুণাচল প্রদেশটা এখনও পর্যন্ত এরকম কোনো প্রবলেম হয়নি, আর এটা করা উচিতও নয়। একটা ভারতীয় নাগরিক হিসাবে আর্মি ক্যাম্পের ফুটেজ লিকেজ করাটাও মনে হয় আমাদের এটা দেখতে হবে ভালো করে। আর একটা কথা, এখান থেকে বুমলা পাসের ডিস্টেন্স আর মাত্র 26 কিলোমিটার, আর 14 কিলোমিটার দূরে পড়বে আমাদের ওয়াই জংশন, যেখান থেকে আমাদের রাইটে নিতে হবে বুমলা পাস, আর লেফটের দিকে চলে যাচ্ছে মাধুরী লেক। বুমলা যাওয়ার রাস্তায় হঠাৎই দেখছি রাস্তার পাশে এরকম বরফ পড়ে আছে, আর ওখানে সুন্দর একটা লেক, সম্ভবত পিটিএসও লেক এরকম একটা কিছু নাম। আর এটা বুমলা যাওয়ার সাথে সাথেই পড়বে, মানে বুমলা যাওয়ার রাস্তার উপরেই পড়বে। এর জন্য কোথাও ঢুকতে হবে না বা কিছু, রাস্তার উপরেই একদম লেফট সাইডে। অসাধারণ লাগছে জায়গাটা, উফ অসম্ভব সুন্দর লাগছে, উফ সেরা সেরা লাগছে লেকটা উপর থেকে। আর ছোট্ট একটা ব্রিজও আছে ওখানটা, মানে কত সুন্দর হাতের কাজও করে রেখেছে। ওখানটা একটা ছোট্ট ব্রিজও আছে এপার ওপার করার জন্য। আর এনাদের জন্য অন্তত এই ভিডিওতে একটা লাইক করে দিয়ে সবাই, এনাদের জন্যই আমাদের যাত্রাটা আজকে এতটাই সুন্দর হয়েছে। রাস্তার কাজ করে রাস্তাটাকে একদম সুন্দর তেলের মতো করে রেখেছে। এই চলে এসছে আমাদের ওয়াই জংশন, এখান থেকে আমাদের রাইটে নিতে হবে। এটাই যাচ্ছে বুমলার দিকে, আর লেখাও আছে বুমলা এই দিকেই। বুমলা এখান থেকে মাত্র 13 কিলোমিটার ডিস্টেন্স। আর অলরেডি রাস্তার পাশে এরকম বরফ পড়া শুরু হয়ে গেছে। বুমলার ডিস্টেন্স কিন্তু এখনও 13 কিলোমিটার। আর আমাদের রাইনক্সে ড্রাই আইস বেশ যথেষ্ট ভালো পারফর্ম করছে। ও সেরা, হোয়াট আ বিউটি! অরুণাচল প্রদেশ সত্যিই তুমি সুন্দর, আর আমাদের আশাটা যথেষ্ট সার্থক হয়েছে। ও মাই গড, কি সুন্দর লাগছে গো এই ব্যাগটা ঘোরার পর থেকে। প্রচুর আর্মি ক্যাম্প হচ্ছে, তাই আমাকে ভিডিও বন্ধ করতে বাধ্য হচ্ছি আমি। আর অনেকটাই ওপরে উঠে এসেছি আমরা, আর দুদিকে বরফের মাঝখান দিয়ে রাইড করছি। আর অতটাও দমের কষ্ট বা সেরকম কিছু হচ্ছে না, কারণ একটা জিনিস দেখো, যথেষ্ট গাছপালা আছে চারিদিকটা। অরুণাচল প্রদেশের পাহাড়গুলো আমি অনেক উঁচু পর্যন্তও দেখতে পাচ্ছি, আশা করি তোমরাও দেখতে পাচ্ছ। সুন্দর একটা ছোট্ট লেক, ও সেরা লাগছে। আর দেখো চারিদিকটা পুরো গাছপালায় ঘেরা একদম, মানে এতটা উপরেও যে এতটা গাছপালা থাকা যায় এটা ভাবাও যায় না। আর তাই দমের কষ্টটাও খুব একটা হচ্ছে না, খুব একটাই হচ্ছেও না এখনো পর্যন্ত। জায়গাটা খালি দেখো, মানে বলার কিছু নেই, সেরা লাগছে। এরকম লেক, বরফ আর এরকম রাস্তা, বিভৎস একটা সৌন্দর্য তৈরি করেছে। আমরা এত আগে থেকে বরফ পেয়ে যাচ্ছি, আশা রাখছি বুমলা পাশে যথেষ্টই বরফ পেয়ে চাপ থাকবে। জাস্ট লেকটা দেখো, ও চিকচিক করছে পুরো, এরকম বরফ সাথে এরকম লেক, কোনো কথাই হবে না। জলটার দিকে জাস্ট তাকানো যাচ্ছে না, এতটা গ্লেস। আর একটা জিনিস কি তোমরা খেয়াল করতে পারছো, ছোট্ট করে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে একটা, ওটা পাহাড়ের চূড়া না বরফের চূড়া বলাই মুশকিল, পুরো সাদা ধপধপ করছে। জাস্ট জলের কালারটা দেখো নিচে, একদম ডিপ সবুজ একদম। উফ, মানে এক একটা করে জল এক একটা রকম কালার, আর একটা করে জাস্ট বাঁক ঘুরলে একটা করে নতুন নতুন দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে। বুমলা পাসের রাস্তাটা জাস্ট মানে অসাধারণ রাস্তা, পুরো রাস্তাটা বিউটি আর গ্ল্যামারে ভর্তি। ও হো হো, সেরা সেরা। আরো একবার বলতে ইচ্ছা করছে, অরুণাচল প্রদেশ তুমি সত্যিই অসাধারণ সুন্দর। মাত্র আর 400 মিটার মতো বাকি বুমলা পাস, আর আমরা এখান থেকে বুমলা পাসে আসা গাড়িগুলোকে দেখতেও পাচ্ছি। একদম স্মুথলি ভাবে সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা অলরেডি বুমলা পাস পৌঁছে গেলাম। বুমলা পাসের পার্কিংয়ে আমাদের গাড়িগুলো রাখা, আর স্যার বললেন যে গাড়িগুলো এখানেই পার্ক করতে হবে। আর আপাতত গাড়ি পার্ক করে আমাদের হেঁটে হেঁটে ওই পর্যন্ত যেতে হবে। আর মোটামুটি ভিডিওগ্রাফি এখানে অ্যালাউ আছে, কিন্তু নো ড্রোন, ড্রোন কিন্তু একদমই উড়ানো যাবে না। टॉप उसकी वो जो वाइट दिख रहा है रडार है चाइना का। अच्छा सर,
डोम रडार। ओके आगे जो ग्लेशियर जैसी पहाड़ी दिख रही है, हाँ वो चाइना का। हाँ चाइना का है, उसके सोनाजंग सिटी है उसके पीछे। अच्छा मेरा मत लेना वीडियो, नहीं 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 ठीक है सर। क्योंकि अलाउड नहीं है हमारे साथ। ओके और सारा ब्रीफिंग करेंगे, ये एंट्री पॉइंट से अंदर जाना, हाँ अच्छा अपना पास एंट्री कराओ, फिर आप ग्रुप में आगे लेके जाएंगे, ब्रीफिंग भी देंगे पूरा। ओके। यहाँ पे अलाउड है, यहाँ कर सकते हो इस जगह। ये अलाउ है हाँ यहाँ अलाउड। ब्रो। वेलकम्स यू टू बुमला। वो जो बॉर्डर पे वो अलाउ है ना फोटोग्राफी? उधर पे अलाउ नहीं है। इस कैफे से बाहर निकलोगे ना एंट्री करके, हाँ। उसके आगे कोई अलाउड नहीं है, इधर ही अलाउड इस एरिया में। ओ अच्छा 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 ये ले लो बुमला 15,200 फीट का, ये আচ্ছা ওকে। আচ্ছা আমরা বুমলা পাশে এখন আপাতত দাঁড়িয়ে আছি, আর বর্ডার ওপারে 15,200 ফিট বুমলা পাস। আর যে নীল সবুজ যে ছাদটা দেখা যাচ্ছে ওটা আমাদের মানে ইন্ডিয়ার বিল্ডিং, আর নীল যে ছাদটা দেখা যাচ্ছে ওটা হলো চায়নার বিল্ডিং। আর বর্ডারটা এই টোটাল এই এরিয়া দিয়েই গেছে। ও তো এন্ট্রি করতে হবে, এখন এন্ট্রিটা করি, তারপরে দেখি ওপারে গিয়ে। তো বললো তো ফটোগ্রাফি অ্যালাউ নেই বা ভিডিওগ্রাফি, গিয়ে দেখতে হবে আমাদের। এই আমাদের এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি করে একসাথে গ্রুপ সমেত আমাদের যেতে হবে। थोड़ा मेरा हाथ पकड़ के नीचे आइए आप आगे जाइए। हाँ आइए आराम से। ओके ও সুন্দর। শপ এটা একটা। এই এন্ট্রি করিয়েছিস? স্যার ভিডিও কপি এলাও হয় না ইধার? সরি সরি। জয় হিন্দ, মেরা ভারত মহান। আর আমি এখন আছি বুমলা পাশে, যেটার উচ্চতা 15,200 ফুট। আর বুমলা পাশের একটা খুব সুন্দর গল্প আছে, যেটা লিটারেলি মানে অ্যাকচুয়ালি এই পর্যন্ত এই ভিডিওগ্রাফি বা ক্যামেরা করা অ্যালাউ। ওপারে চায়না যে মেন বর্ডারটা, এখান থেকে জাস্ট 200 মিটার দূরে, সেখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। কিন্তু ওখানে আর্মি স্যার তোমাকে অনেক প্রায় 15 মিনিট ধরে বুমলা পাশের কিছু গল্প শোনাবে। তার মধ্যে ছোটো করে একটা তোমাকে বলছি। স্যার জগেন্দর স্যার বলেন একজন আর্মি ছিলেন, যিনি 1962 সালে 23শে অক্টোবর চায়নাদের সাথে যুদ্ধে উনি প্রাণ হারায়। আর প্রাণ হারানোটা খুব কষ্টকর ছিলেন মানে কষ্টকর ছিল আর কি। অ্যাকচুয়ালি কী হয়েছে, চায়না আর্মিরা যখন একের পর এক আক্রমণ করে যায়, তখন যোগেন্দর স্যার এতটাই সাহসী ছিলেন, ওপর থেকে বলা হয়েছিল যে তুমি ব্যাকে চলে এসো, কারণ চায়নার ফোর্স প্রচুর ফোর্স নিয়ে ঢুকছিল। উনি এতটাই সাহসী ছিলেন, ওনার গ্রুপকে নিয়ে উনি একা প্রথম অ্যাটাক সেকেন্ড অ্যাটাকটা পর্যন্ত লড়ে দিয়েছিলেন। কিন্তু থার্ড যে অ্যাটাকটা চায়না করেছিল সেটা আর মানে রুখতে পারেননি। তা সেই পজিশনে স্যারের 15-20টা গুলি লেগেছিল। সেই 15-20টা গুলি লাগা অবস্থায় উনি লড়ে গেছিলেন এই বুমলা পাসকে দখল করার জন্য। 15-20টা গুলি লাগা অবস্থায় উনি লড়ে গেছিলেন। আর ওনারা চায়নার লোকেরা ওনাকে বন্দি করে নিয়ে চলে যায়। বন্দি করে নিয়ে চলে যাওয়ার পরে হাতের নখ, পায়ের নখ, হাড় ভেঙে দিয়ে ওনারা অত্যাচার করেছেন ওনার উপরে। তার যদি কিছু ইনফরমেশান, ইন্ডিয়ার কিছু ইনফরমেশান পাওয়ার জন্য, কিন্তু তারপরেও তিনি কোনো ইনফরমেশান দেয়নি। 15 দিন চায়নাতে ওইভাবে বন্দি ছিলেন উনি। আর একটা জলও পর্যন্ত চায়নার উনি গ্রহণ করেননি, আর ইন্ডিয়ার কোনো কিছু ইনফরমেশানও দেননি। আর তখনকার দিনে তো মোবাইল বলে কিছুই ছিল না। ওনার বাড়িতে খবর যায় ওনার মৃত্যুর 15-20 দিন পরে। ওনার দুটো মেয়ে ছিল, একটা মেয়ের বয়স 7 বছর, একটা মেয়ের বয়স 14 বছর। ওনার যে বড় মেয়ে ছিল 14 বছর, ওই খবর পাওয়ার পরে ওখানেই হার্ট অ্যাটাক করে মারা যায়। পর্যন্ত 23শে অক্টোবর উনি মারা গেছিলেন। 23শে অক্টোবর প্রত্যেক বছর এখানে আসেন বাবার নামে। উনি এখন থাকে কেরালায়। প্রত্যেক বছর 23শে অক্টোবর আসেন, বাবার নামে প্রার্থনা করেন, চলে যায়। তো কতটা দুঃখের কষ্টের সেটা মানে যখন গল্পটা স্যারেদের মুখে শুনছিলাম, মানে আমরা প্রায়
25-30 জন মিলে শুনছিলাম, সবার চোখেই জল চলে এসেছিলো। আর বুমলা পাশে সবাইকে ভিজিট করার জন্য বলবো, কাহিনীটা শোনার জন্য বলবো, চোখের সামনে থেকে চায়নাদের আর্মিদের দেখার জন্য ওই যে মানে বলবো আলাদা রকমের এক্সপিরিয়েন্স। এরকম এক্সপিরিয়েন্স আমি লাদাখ ঘুরেও পাইনি বা গুরদংওয়াল লেকেও গিয়ে পাইনি। এত কাছ থেকে চায়নাকে দেখা, এত কাছ থেকে চায়নার আর্মিদের সাথে মানে হাত নাড়ানো, সব কিছুই আমরা করতে পেরেছি। তো আপাতত একটু এগোই আমরা, এগিয়ে তোমাদের পারমিটটার ব্যাপারে এখনও কিছু বলা হয়নি। পারমিটটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, আর এটাকে একদম সিম্পল ওয়েতে পাওয়া যায় সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। আর এই ভিউটা তো অসাধারণ লাগছে। তো একটা ফটো ক্লিক করব, করে আমরা নিচের দিকে নামবো, জাস্ট বেরোবো আমরা। একটা জিনিস দেখো, এখানে দুটো টাইম এখানে অলরেডি শো করা শুরু করে দিয়েছে আমাদের। একটা হলো চায়নার, যেটা বাজে 2:53 দুপুরবেলা, আর আমাদের ইন্ডিয়ান টাইম 12:23 দুপুরবেলা। মানে এই জায়গাটায় মানে চায়নার একদম গায়ে, মানে চায়নাতেই দাঁড়িয়ে আছি বলতে গেলে আমরা। ও সেরা সেরা জিনিস ভাই, সেরা জিনিস এটা। কোথায় দাঁড়িয়ে আছে, প্রাউড হচ্ছে ভাই, দেশের প্রতি প্রাউড। আমাদের আর্মি সিরিয়াসলি মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে, আমাকে যখন বলছিল মানে সারা শরীর এরকম হয়ে উঠছে ভাই। কত স্যাক্রিফাইস করার পরে আমরা এখানে, মানে কোথায় জানি আমরা কত সুখে আছি, কত আনন্দে আছি। আর এনারা মানে জীবন, আর দেশে কত দেশদ্রোহী আছে তাদেরকে এখানে আনতে হয়। দেশে কত দেশদ্রোহী আছে, এখন চেয়ার নিয়ে নাকি বসে আছে। আর সব থেকে বড় কথা উপরটাও আছে, ওই যে উপরে দেখা যাচ্ছে, ওখানে কোথাও একটা বললো, এটা তো আমাদের সিক্রেট জিনিস বলা যাবে না, কোথাও একটা ইন্ডিয়ান আর্মির টিলা আছে, যেটা উপরে স্নো যে পড়ে আছে যে বরফটা, ওটা হলো কি সোনাচাঁদ সিটি বলে কিছু একটা পাহাড়, সোনাচাঁদ পাহাড়, ওর পেছনেই আছে সোনাচাঁদ সিটি। তো সোনাচাঁদ সিটি পর্যন্ত অবজার্ভ করতে পারে আমাদের আর্মিরা। আর ওই পাহাড়ের ওপরও চায়নার টিলার আছে, যারা এখান থেকে সোজাসুজি সেলাপাস পর্যন্ত ওরা নাকি অবজার্ভ করতে পারে। মানে জাস্ট টেকনোলজি দেখো, বর্ডারের টেকনোলজি দেখো, মানে 1-150 কিলোমিটার পর্যন্ত অবজার্ভ হয়। সেরা সেরা। আচ্ছা, জগন্দার স্যার এই পাহাড়ের ওপরেই শহীদ হয়েছিলেন, এই পাহাড়ের ওপরেই উনি মারা গেছিলেন। এখানে একটা মন্দিরও করা আছে। আর এই যে একটা টিলা বা একটা লিঙ্ক টাইপের কিছু একটা বললো, এইটা আমাদের দিকে, এর ঠিক পেছন দিক দিয়ে চায়নার বর্ডার শুরু হয়েছে। আর আমরা যে পর্যন্ত যেতে পেরেছিলাম, আমরা চলে এসেছি। আর একটা গ্রুপ গেছে, এখানটায় দেখতেই পাচ্ছ গ্রুপগুলো, মানে ওখানে আর্মি স্যারেরা আবার ওই গ্রুপটাকে বোঝাচ্ছে, গল্পগুলো করছে। আর ওই যে ব্যানারটা দেখা যাচ্ছে, ওর পরে একটা সিঙ্গেল আর্মি দাঁড়িয়ে আছে, এই সিঙ্গেল আর্মি দাঁড়িয়ে আছে, ওটা হলো চায়নার আর্মি। আর যে নীল কালারের, মানে সবুজটা নয়, সবুজের পরে যে নীল কালারের যে ছাদটা দেখা যাচ্ছে, ওটা হলো চায়নার ছাদ, ওটা পুরো চায়নার আর কি বিল্ডিং ওগুলো। ভুবন বল, কি বলবি? তো আমরা ভারতবর্ষে থাকি, এটা আমাদের জন্য যে কতটা গর্বের, কতটা ফ্রিডম, মানে কতটা আনন্দে। তোমাদের একটা ছোট্ট কথা বলবো, পাশেই চায়না, পাশেই ইন্ডিয়া, আমরা এখানে থাকি, মানে যেরকম খুশি মজা করি, যা ইচ্ছা করি, 4 GB 5 GB করে নেট ফ্রিলি ঘুরছি। কিন্তু তুমি চায়না খবর নিয়ে রেখো, চায়নায় 1 GB নেট 5টার পরে তুমি আর ইউজ করতে পারবে না। আর আমাদের আর্মিরা এত ভালো, আমাদের এতটা ফ্রিডম দিয়েছে, আমরা ওই অবধি যেতে পারি, কিন্তু চায়নাদের এরকম ফ্রিডম দেওয়া, ওরা এই অবধি আসতে পারে না। তো এটা বলবো যে পরের জন্য যদি জন্ম নিই, আমি ভারতবর্ষেই জন্ম নিতে চাই। জয় হিন্দ। জয় হিন্দ। বুমলাবাস থেকে ফিরছি আমরা, আর মাধুরী লেকের দিকে যাব সামনের ওয়াই জংশন থেকে। আর সামনের সিনটা খালি দেখো, মেঘগুলো পুরো পাহাড়ের সঙ্গে জড়িয়ে গেছে, আর পাহাড়ে বরফ জড়িয়ে আছে, মানে অসাধারণ দৃশ্য। সিরিয়াসলি বলছি, বুমলা পাসের মতো এত সুন্দর পাস আমি মনে হয় না আগে দেখেছি বলে, অসম্ভব ভালো লাগলো। বিউটিফুল রোডস, বিউটিফুল ডেস্টিনেশন, আর লেখাগুলো তো কোনো জবাবই হবে না। ওই জায়গাটাকে ভিউটা দেখো জাস্ট, মানে প্রত্যেকটা ক্যামেরা বন্ধ করার কোনো উপায় নেই, এটা বিভৎস সিন, একদম কিছু বলার নেই, লাজবাব পুরো। আচ্ছা, এটা হলো যে জগন্দার স্যারের কথা আমি বলছিলাম, যে যিনি প্রাণ হারিয়েছেন, জগন্দার স্যারেরই মেমোরিয়াল এটা, ওখানটা কিছু স্মৃতিফিতি করা আছে, জগন্দার স্যারের মেমোরিয়াল। স্যালুট, জয় হিন্দ স্যার। আপনার মতো যেন সৈনিক ঘরে ঘরে জন্মায়, জয় হিন্দ। শ্রী শম্ভু মন্দির, আর ভাইরা ওখানে ফটো তুলতে গেছে। মন্দিরটার পজিশন দেখো, ও
কিছু কিছু সময় বরফে ঢাকা থাকে, এখন ঝিল মাঝখানে বা লেক মাঝখানে, লেকের মাঝখানে, আর বরফে স্নোর মাঝখানে মন্দির, কোনো কথা হবে না। শরীর ঠিক আছে এখন? আর শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, বোমলা পাশে একটু ছোটাছুটি করেছে বেশি, হাই অল্টিটিউড তো একটু প্রবলেম হয়ে গেছিলো শরীরের। নিচে নেমে এসছি, এখন ঠিকঠাকই হয়ে গেছে। ঠিক আছে, পুরোপুরি ঠিক হয়ে গেছে তো? ঠিক আছে। একটু মাথা ঘুরছে তাই তো? জাস্ট ভিউটা শুধু দেখো, কিছু বলার নেই। মানে কিছু কোনো জিনিসের সম্বন্ধে কিছু বলতে গেলে একটা বলার ভাষা চাই, এই জিনিসটা বলে বোঝানোর মতোই নয়। ও মেঘগুলো একদমই আমাদের সামনে চলে এসছে, আর কিছু কালো মেঘও আছে, ওপারে মনে হয় বৃষ্টি হওয়ারও চান্স আছে নিচের দিকে। আর এই সামনেই চলে এসছে আমাদের ওয়াই জংশন, যেটা লেফটের দিকে যাচ্ছে তাওয়াংয়ের দিকে, আর রাইটে যাচ্ছে মাধুরী লেক। এগুলো একদমই ফ্রেশ স্নো, আর এই স্নোগুলো গলে গলেই ঝর্ণা হয়ে নামছে। পা যা স্লিপ খাচ্ছে, ফার্স্ট মনে হয় এত সুন্দর একটা বরফ, আর পুরো শক্ত হয়ে আছে, ব্ল্যাক আইস টাইপের। চাকা পর্যন্ত স্লিপ খাচ্ছে, পাও স্লিপ খাচ্ছে, মাঝখানে এই জায়গাটা দিয়ে যেতে হচ্ছে। একটা করে গাড়ি এলে পাস করতে গেলেই চাকা স্লিপ করে যাচ্ছে। তো লিটারালি গাড়ির চাকা মানে টোটালি এবিএস ফেলিওর, পাওয়ার হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, বিভৎস স্লিপ, বিভৎস। এখন তোলাও যাবে না, ওরা পেছনে আছে তার উপরে। আর এটা পুরো ঢাল তো, পুরো চাকা আমার এই স্লিপ খেতে খেতে নেমেছে, হাঁটতেও পাচ্ছি না। আমি সে ওইখান থেকে কন্ট্রোল করতে করতে আসছি এই পর্যন্ত, হাঁটাও রিস্ক হয়ে যাচ্ছে, না হাঁটা যাবে না। ওই দাগ দেখা যাচ্ছে, এই দাগ ধরে আমি টোটাল এতটা কন্ট্রোল করতে করতে এসছি, পড়ে যাবে দেখো। দাও আমি যাই, দাও গাড়িটাকে তুলতে হবে। পাও ফেলাতে দেখতে এরকম লাগছে, পুরো একটা লেয়ার পড়ে আছে বরফের, এরকম বিভৎস স্লিপ। জানি না যাওয়া যাবে কিনা। একটু ধরো না ওরা, আরে ওদের আসতে দেরি আছে, তুমি এসো, আসতে এসো। বাবা স্লিপ খেয়ে যাচ্ছে, স্লিপ খেয়ে আস্তে আস্তে বলছি তো আমি, ওখানটা হাঁটা যায় না। অলরেডি গৌরব এসে হেঁটে হেঁটে আসতে পড়ে গেল, মানে এখানে দাঁড়ানো যাচ্ছে না, এরকম অবস্থা হয়ে আছে, হেঁটে হেঁটে আসতে পড়ে যাচ্ছে মানুষ। তোমরা যাতে আস্তে আসো, আমি বলতে গেছি। ও বলতে গেছে হেঁটে হেঁটে যে তোরা আসতে আয়, ও হেঁটে হেঁটে আসতে গিয়ে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা তোরা গাড়িটা নিয়ে পর্যন্ত উঠতে পারছে না এইখান থেকে। আমি নামার সময় নয় নামলাম, ওই প্যাসেঞ্জার নামিয়ে দিচ্ছে, আমি ওঠার সময় বাইক নিয়ে উঠবো কি করে? দেখতে এরকম লাগছে, বিভৎস ডেঞ্জার হয়ে আছে রোডটা, সবাইকে নামিয়ে দিতে হচ্ছে, চাকায় স্লিপ খেয়ে খেয়ে যাচ্ছে। ও এই পেছনেও আসতে পারে। এ বাবা, ভাই ভাই ভাই, আমরা উঠতে পারবো না, ওই দেখ ইম্পসিবল ভাই, উঠতে আমার গাড়িটা যাও করে তুলে নিয়েছ এইটুকু, ইম্পসিবল ভাই, হবে না ভাই, হ্যাঁকাতে করে কোনো লাভ নেই ভাই। ওটার সময় আমি যদি না পড়তাম, ডেফিনেটলি তোরা পড়তিস। বিশ্বাস কর ভাই, আমি মানে কিছু বলছি না, ভাগ্য খারাপ যদি থাকে, আমি কতক্ষণ ধরে আমি স্লিপ খেয়ে এসেছি, ওকে জিজ্ঞাসা কর, যে আমি রাখার চেষ্টা করছি গাড়িটা, আমি কোনো প্রকারে পারছি না, আমি ওই কোন থেকে এত দূর পর্যন্ত আমি কোনো প্রকারে গাড়ি রাখতে পারছি, গাড়ি এরকম ঘুরে যাচ্ছে এপার ওপার পুরো। আর ওখানে আর একটা আর্মি আমাকে আসতে বারণ করছিল, 4টে বাইক নিয়ে আজকে এখানে পড়েছে, বাইক নিয়ে আসতে পারছে না কেউ নাকি। আমি জানি কি হবে, নর্মাল বরফের রোড হবে, অফ রোডিং হবে, এই হবে, এর থেকে এ তো ভাই কি ডেঞ্জার হয়ে আছে। ওই দেখ, তুই আজকে মরে যেতিস, তোর যা কোমরের অবস্থা, আজকে যা পড়তিস মরে যেতিস। এ ভাই আমার গাড়িটা ঘুরিয়ে যাও করে তুলি, চ চালিয়ে তুলতে পারলে তোর
হ্যাঁ একজন বাসে চালা পিছন দিয়ে ঠেলছি। ঘোরাতে গিয়ে হেঁটে হেঁটে ঘোরাতে গিয়ে ও পড়ে গেল ফের, এই অবস্থা হয়ে আছে। সরে এসো। মানে আমার ভাগ্য ভালো ছিল, আমি এখানটায় গাড়িটাকে আস্তে করে রেখে দিয়েছি, ও পড়েনি আমিও পড়িনি, গাড়িটাকে রেখে দিয়েছি, এপারে চলে যায়নি। আমার তো আমি ওই টেনশনে ওখানে গেছি ওদেরকে যাতে আসতে আসে, ওরা এসে স্লিপ খেয়ে রাখতে পারবে না, একদম চলে যাবে না। আস্তে, হ্যাঁ তুমি ওপার দিয়ে চলো, ওপার দিয়ে চলো, ওপারে কিচ্ছু হবে না। এই পাটটা একটা লেয়ার বিচ্ছিরি, এইগুলো কিচ্ছু হবে না। হেঁটে যাওয়া যেত। মাধুরী লেক, ওই তো মাধুরী লেক, হ্যাঁ ওটা। হ্যাঁ ছাড়ো, বাদ দাও। দেখো বাইক নিয়ে গিয়ে ওইভাবে সম্ভব না কখনো। দেখিয়ে দাও। এই একটা বাচ্চা ছেলে ছুটে ছুটে আসছে, ও টুপিটা ওখানে খুলে পড়ে গেছে, আর ওই চার চাকাটা ওখান থেকে ব্রেক মারা শুরু করেছে, ওখানে গিয়ে থেমেছে। মানে অবস্থা দেখছো, আমি মাধুরী লেক গেলে যেতে পারি, যাওয়াটা কোনো ব্যাপার নয়, কিন্তু 100% এই রোডটা আমি ব্যাক করে আসতে পারবো না, গাড়িটা তুলতে পারবো না কোনো প্রকারে। দাঁড়া, এই দাঁড়া, আসতে যেতে বল, আসতে। হ্যাঁ তা আসতে যেতে বল, ওরম ভাবে হুট করে ওরম দাঁড় করাস না, আসতে যেতে বল বোন, আসতে যেতে বল। स्लो जाना है, ठीक है, स्लो जाना है। जा सकता है, दिखा नहीं सकते, जो ब्लैक आइस है, पा भी नहीं रखते जाएगा, मतलब हम लोग स्लो जाना है, ठीक है। हम इधर जा रहे हैं। हाँ लेक तो दिखाई जा रहा है, हाँ। ये रिस्की है बाइक के लिए, रिस्की मतलब ये इम्पॉसिबल है, क्या स्लिप हो रहा है। हाँ और हम लोग के पास में ऐसा तो नहीं है कि कोई स्नो वो टायर है, हाँ वो नहीं है। इस सब में तो और दिक्कत है। সরে এসো। এই ও ভাই, না করি দে। মেনটা এখান থেকে আমরা ব্যাক করছি, আর এটা আমাদের বুবানের ডমিনার, আর যে হিমালয়ানটা এসেছিলো তারাও ব্যাক করেছে, আর এই দুটো ডমিনার। ওরে বাবা, পা স্লিপ খাচ্ছে। না দাঁড়া না, বসো, কিচ্ছু করতে হবে না, বসো। এরকম স্লিপ কি করে হবে? ওই পাটটা তো গাড়ি রেখে দিয়েছে, যাওয়া যাচ্ছে না তো। না এখানে আমি দাঁড় করাতে পারবো না, আর ব্রেক মারলেই পড়বো। তো যেটা বলা, বুবান আর ওই দুটো ডমিনারে যে রাইডার দুটো এসেছিলো, তারা ওখানে গাড়িটাকে হেঁটে মাধুরী লেক দেখতে গেছে। আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি অতটা হাঁটা, যেটা সত্যি কথা বলতে কি। যাই হোক, সরি, তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, মাধুরী লেকটা আমি দেখাতে পারলাম না, কারণ প্রচুর রিস্ক হয়ে যাচ্ছে। আমি ঠিক চলে হয়তো যেতে পারতাম, কিন্তু আসাটা খুব চাপ হয়ে যেত, গাড়িটা তোলাটা প্রচণ্ডই চাপ হয়ে যেত। আর ওপর থেকে তোমাদের ছোট্ট করে একটু করে জাস্ট মাধুরী লেকের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। ওপর থেকে দুর্দান্ত লাগছে, এই হলো মাধুরী লেকের ভিউ। একদম কাছে এসেও আমরা যেতে পারলাম না, কি করা যাবে। বুবানরা কই, সে কোথায় হাঁটছে এখনো? কই বুবানরা? দেখতে পাচ্ছি না আমি। এই কোনটাতে, ও লেকের কাছে চলে গেছে? হ্যাঁ লেকের কাছে না, এইটাতে ঢুকলো, এই রুম মতন একটা। ও আচ্ছা, ওই যাচ্ছে। ও না, ওটা অন্য কেউ, বুবানরা না। ও রুমের পেছনে, তুমি দেখো। হতে পারে, ছাড়ো। আমরা ব্যাক করলাম, ওরা গাড়ি রেখে গেছে, অসুবিধা কিছু নেই।
আর কি করা যাবে, হবে নেক্সট টাইম আবার যদি এপি আসি হবে। এইসবগুলো ওই স্লিপ যদি এরকম ওঠার সময় থাকতো এবং টার্নের মুখে ডিফিকাল্ট। মাধুরী লেক থেকে ফিরছি আর স্যার এখানে ক্রিকেট খেলছে রাস্তার উপরে, আর তলায় এইসব ফিল্ডিং দাঁড়িয়ে আছে। কি সুন্দর মাঠ। ও বাউন্সার হো গয়া। এগুলো কি সুন্দর যাচ্ছে, ও সেরা সেরা। আমরা এখন এরকম একটা ওয়েদারের সাথে রাইড করছি, কল্পনারও বাইরে। জাস্ট জানি না ক্যামেরার লেন্সে কতটা বোঝা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে, মানে আলাদাই লেভেল। এই জায়গাটা খালি দেখো, চারিদিকটা পুরো মেঘে অন্ধকার হয়ে গেছে, ওপরে সাদা মেঘ, এখানে কালো মেঘ, আর তলাটায় রোদও বোঝা যাচ্ছে। বিভৎস। আর অনেক মাইনাসে টেম্পারেচার চলছে এখন, যাওয়ার সময় এতটা ফ্রোজেন পাইনি, ফ্রোজেন হয়ে যাচ্ছে আস্তে আস্তে জায়গাগুলো সব। এদিকে আলাদা মেঘ, এদিকে আলাদা মেঘ, মানে অপূর্ব লাগছে। এটা পুরো ফ্রেশ সাদা একদম, আর উপরে হালকা হালকা রোদ্দুর পড়েছে। আর আমরা বুমলা বাস ডান, আর মাধুরী লেকটা তো দেখলে প্রচন্ড চাপ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, সব কথা বাদ দাও, ভিডিও যা হয়েছে অনেকটাই বড় গেছে। মেন ব্যাপার পারমিটটা, আমি ভিডিওটা ওখানে শেষ করে দিতে পারতাম, কিন্তু পারমিটটা হলো মেন ইম্পর্টেন্ট জিনিস। আমাদের যেটা চিন্তা ছিল পারমিট কীভাবে বার করতে হয়, অনলাইনে আমরা একটা সার্চ করেছিলাম, জানি না কী দেখালো, 750 টাকা আমাদের দেখাচ্ছিল পার হেড এরকম কিছু। আর হোটেলে, যে হোটেলে আমি উঠেছিলাম সেই হোটেলের দাদা আমাকে বলেছিল 1000 টাকা পার হেড। তো ভুবান ছিল, ভুবান আর গৌরব গেছিল পারমিটের ওখানটায়। ডিসি অফিসে যেতে হবে তোমাদেরকে ফার্স্ট। আচ্ছা, প্রথমে বলি কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে। গাড়ির আরসি বা স্মার্ট কার্ড লাগবে, ইন্স্যুরেন্স লাগবে, লাইসেন্স লাগবে, আর আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে। সব কটার দুটো করে আর একটা জিনিস লাগবে, ইনার লাইন যে পারমিট, যেটা আর কি এই অরুণাচলে ঢোকার সময় যে পারমিটটা করেছিলাম, ওই পারমিটটা 2 কপি জেরক্স, মানে সব কিছু ডকুমেন্টসের 2 কপি করে জেরক্স লাগবে। আর পিলিয়ান যদি সাথে থাকে, পিলিয়ানের আধার কার্ড বা ভোটার কার্ডের 2 কপি করে জেরক্স লাগবে। আর একটা কথা তোমাদের বলে দিতে চাই, জেরক্সটা তোমরা অবশ্যই তলা থেকে করে আনবে, কারণ এখানে পার পেজ জেরক্স 10 টাকা করে নিয়েছে। এমনকি আমাদের টোটাল 400 সামথিং বা 450 টাকা জেরক্স হয়েছিল, মানে 10 টাকা কম ছিল, কাছে খুচরো ছিল না, 10 টাকাও কম নেয়নি। তো হয়ে গেল জেরক্সের কথা। তোমরা ডিসি অফিস যাবে, অরিজিনাল ডকুমেন্টস প্লাস জেরক্স নিয়ে যাবে। ডিসি অফিসে গেলে ডিসি অফিস থেকে তোমাদের একটা ফর্ম ফিল আপ, ওখানে ম্যাডাম বা স্যার যিনি থাকবেন একটা ফর্ম ফিল আপ করবে। করার পরে একটা করে কপি, 2 করে কপি করছো, একটা করে কপি ওনারা রেখে দেবেন, আর একটা করে কপি প্লাস তোমাদেরকে পাঠাবে কোরিয়া ব্রিগেড বলে আর একটা অফিসে। সেখানে গেলে সেখানে ওগুলো তোমাদের জমা নিয়ে নেবে। জমা নিয়ে নেওয়ার পরে পরের দিন সকালবেলা তোমাকে 6টা-7টার সময় টাইম দেবে। যদিও কি আমরা আজকে 9টার পরে গেছি, 9টা নাগাদ গেছি। আর আমরা কিন্তু কোরিয়া ব্রিগেড থেকে আমরা পারমিটটা পাইনি, আমরা পেয়েছি ওয়ার মেমোরিয়াল থেকে, কারণ কালকে ছিল সানডে অফিস বন্ধ ছিল। যিনি ম্যাডাম ছিলেন ডিসি অফিসে, উনি আমাদেরকে প্রচণ্ড হেল্প করেন। যে আমরা বলেছিলাম আমাদের টাইম নেই বা কিছু, বা আমাদের ফিরতে হবে বাড়িতে, ওই জন্য উনি ওয়ার মেমোরিয়ালের গেটে একজনের ফোন করে দিয়েছিলেন, ওনার কাছে গিয়ে আমরা এটা জমা দিই। আজকে সকালবেলা আমরা ওয়ার মেমোরিয়াল থেকেই আমরা ডকুমেন্টসটা নিয়ে আসি। আর তোমাদের কিন্তু ওয়ার মেমোরিয়াল থেকে আনতে হবে না, তোমাদের আনতে হবে কোরিয়া ব্রিগেড অফিস থেকে আনতে হবে। আর একদম সিম্পলি 50 টাকা করে পার হেড, মানে তোমরা 2 জন থাকলে 100 টাকা, 1 জন থাকলে 50, 4 জন থাকলে 200। নিজেরাই করবে, একদম কোনো প্রবলেম হবে না, কিচ্ছু হবে না। আর এখানকার লোকজন প্রচণ্ডই হেল্পফুল, বিশেষ করে অফিসে যে স্যার ম্যাডাম থাকেন প্রচণ্ডই হেল্পফুল। আর দালালের হাতে করবে বা হোটেল, যে হোটেলে থাকবে তাদের হাতে দেবে, তো 500, 1000 চার্জ করে নেবে। তো একদম সিম্পল প্রসেস তোমাদের বলে দিলাম। প্রথমে ডকুমেন্টস দিতে হবে, ডিসি অফিস যেতে হবে, ডিসি অফিস থেকে ফর্ম ফিল আপ করে তোমাদেরকে ওই ফর্মটা এক জায়গায় জমা দিতে বলবে। সেটা হলো কোরিয়া ব্রিগেড অফিসে। তোমরা গিয়ে কোরিয়া ব্রিগেড অফিসে জমা দেবে। পরের দিন সকালবেলা তোমাদেরকে পারমিট নিয়ে নিতে বলবে, পারমিট নিয়ে নেবে, আর 50 টাকা করে পার হেড লাগবে। আশা করি আমি বোঝাতে পারলাম ঠিকঠাকভাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করছো আর সাবস্ক্রাইব করে পাশে থাকছো। এরপরে কিন্তু আমাদের কিন্তু অরুণাচল ব্লগ এখন শেষ হয়নি, এরপর একটা সুন্দর ভ্যালি নিয়ে আমি আসছি কালকে এপিসোড, পরের দিনের এপিসোডে। তারপরে কিন্তু আমাদের ব্লগ শেষ হচ্ছে না, অরুণাচল প্রদেশ শেষ হওয়ার পরে আমরা আবার মেঘালয়ে ঢুকবো, মেঘালয়টাকেও এক্সপ্লোর করবো, সেটা তোমাদের সাথেই করবো। তো আজকে এখানেই ভাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। Thanks for watching. Subscribe, like and share.